বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই সংকটময়। দেশ জুড়ে বিএনপির দোয়া মাহফিল। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই সংকটময় বলে জানিয়েছে তার চিকিৎসক। খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট বা সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি বিদেশি চিকিৎসকদের মাধ্যমে সিসিইউতে খালেদা জিয়াকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এরপর জানাবো শেখ হাসিনার ছেলে জয়ের নতুন আবিষ্কার। বিদেশ থেকে আওয়ামী লীগ বিএনপির নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা চলছে। বাংলাদেশে বড় দুটি দলের নেতৃত্ব পরিবর্তনে আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে বলে দাবি করেছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, দুই দলের নেতৃত্বই পরিবর্তন, বিদেশ থেকে একটা খেলা চলছে। তবে খেলা বলতে জয় কি বুঝিয়েছে সে ব্যাপারে স্পষ্ট হওয়া যায়নি। এদিকে মজলুম থেকে জালিম হয়েন না বললেন আসিফ মাহমুদ। ফ্যাসিবাদ নিজের ঘাড়ে চাপে না নেওয়ার অনুরোধ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, সবাই জালিম বা অত্যাচারী হয়েন না, আপনারা এর আগে যে মজলুম ছিলেন সে বিষয়টি ভুলেন না। নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে এসব কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জানাবো আনঅফিসিয়াল ফোন নিয়ে সর্বশেষ যা জানালো বিটিআরসি। আগামী 16 ডিসেম্বরের পর দেশে আর কোনো অবৈধ মোবাইল ফোন কেনাবেচা চলবে না। এর আগে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে সরকার। আগামী 16 তারিখের আগেই যার যার ফোন অনিবন্ধিত আছে সেগুলো নিবন্ধিত হয়ে যাবে। তবে নতুন করে কেউ যদি আনঅফিসিয়াল ফোন কেনে সেটি বন্ধ হয়ে যাবে 16 তারিখের পর। এবং সর্বশেষ জানাবো হাসিনাকে তাড়ানোর দাবিতে সোচ্চার ভারতের নেতারা। এবার শেখ হাসিনাকে ভারত থেকে তাড়ানোর চেষ্টা চালাচ্ছে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলছে, আর কতদিন নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে আত্মীয়তার খাতির যত্ন করবে। এখন সময় এসেছে শেখ হাসিনাকে তার নিজ দেশে ফিরতে হবে। কারণ শেখ হাসিনার আদালতের মাধ্যমে ফাঁসি হয়ে গেছে একজন ফাঁসির আসামিকে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র ভারত কিভাবে তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে সেই ব্যাপারটি নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল। খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই সংকটময়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় বলে জানিয়েছে তার চিকিৎসক। খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট বা সিসিইউতে নিবিড় পরিচর্যা পর্যবেক্ষণে চিকিৎসাধীন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি বিদেশি চিকিৎসকদের মাধ্যমে সিসিইউতে খালেদা জিয়াকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ সন্ধ্যায় মেডিকেল বোর্ড বসেছিল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র কয়েকজন নেতা তাকে দেখতে গিয়েছিলেন। এদিকে সাবেক এই প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। কতটা অসুস্থ হলে তার জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তিনি দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন, দোয়া কামনা করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তিনি জানিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই সংকটময় অবস্থানে রয়েছে। এ অবস্থায়
তাকে অবশ্যই তিনি যেন রোগ থেকে মুক্তি পান সেজন্য দেশবাসী তার জন্য দোয়া করবেন বলে আহ্বান জানিয়েছেন তিনি আরও বলেছেন খালেদা জিয়াকে আল্লাহ পাক যেন পরকালে ভালো অবস্থানে রাখেন সেজন্য আমরা সবাই দোয়া করি। দীর্ঘদিন ধরে তিনি শেখ হাসিনার সময় দীর্ঘদিন হাজতে বন্দী ছিলেন। এরপরই তার শরীরে নানা রকম রোগ বাসা বাঁধতে শুরু করে। বেগম খালেদা জিয়া তাকে যখন শেখ হাসিনা আটক করে তখন তিনি খুবই সুস্থ ছিলেন এবং তখন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই ভালো ছিল, কিন্তু শেখ হাসিনা তাকে জেল হাজতে বন্দী করে রাখে এবং দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার শরীরে বিভিন্ন পয়জন পুশ করতে থাকে। অবশেষে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে এবং শেষ পর্যন্ত খালেদা জিয়াকে শেখ হাসিনা ফ্যাসিস্টের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা দেয়া হয়। তবে বিদেশে নিলে হবে কি, তাকে এমনভাবে স্লো পয়জনিং করা হয়েছে যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আসলে তার মৃত্যুর শেষ দ্বার প্রান্তে তিনি পৌঁছে গেছেন। অবস্থায় তাকে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি রাখা হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে সুচিকিৎসা দেয়া হচ্ছে, কিন্তু তিনি একটানা বেশ কয়েকদিন ধরে সিসিইউতে ভর্তি। বর্তমানে খালেদা জিয়ার মুখে অক্সিজেনের মাস্ক পরানো আছে। অনেকেই বলছেন এখনো তার ছেলে তারেক রহমান কেন বিদেশ থেকে দেশে ফেরেনি। এই ব্যাপারটি সবার মনেই প্রশ্ন দেখা দিয়েছে। তারেক রহমান নভেম্বরের শেষের দিকে আসার কথা থাকলেও নভেম্বর কিন্তু শেষ হয়ে গেল, কিন্তু তারেক রহমান আর দেশে ফিরল না। তারেক রহমান কবে ফিরবেন এই ব্যাপারটি নিয়ে বিএনপির নেতাকর্মীরা প্রতিনিয়ত ডেট দিয়ে যাচ্ছে, কিন্তু আসলে তারেক রহমান দেশে ফেরত আসছে না। কি কারণে তিনি ফেরত আসছেন না সেই বিষয়টি তিনি জনগণের সামনেও খোলাসা করছেন না। এরপরই দেশজুড়ে তারেক রহমানের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে, কারণ তিনি নিজের মায়ের মৃত্যুর শয্যা পথযাত্রীর মানুষের পাশে তিনি থাকতে পারেননি। সুতরাং কিভাবে তিনি আগামীতে দেশের মানুষের পাশে থাকবেন সেই প্রশ্ন করছে অনেকেই। জয়ের নতুন আবিষ্কার, বিদেশ থেকে আওয়ামী লীগ বিএনপির নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা হচ্ছে। বাংলাদেশে বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে বলে দাবি করেছে ক্ষমতাচ্যুত হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন দুই দলের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে। বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাশাপাশি বড় দল বলতে তিনি বিএনপিকে বুঝিয়েছেন। তবে খেলা বলতে আসলে কি বুঝিয়েছেন বা কার কার সঙ্গে তিনি কি খেলছেন সে বিষয়ে স্পষ্ট করেনি। তার দলের নেতৃত্বে হাসিনার পর তাদের পরিবারে কারো সরাসরি হাল ধরার সম্ভাবনাও নাকচ করেছেন সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনার বর্তমান কিংবা তার মায়ের পর তিনি দলের নেতৃত্বে আসছেন কিনা প্রশ্নে জয় বলেন দলই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সজীব ওয়াজেদ জয় আরও বলেছেন একটি গণতান্ত্রিক দল ভবিষ্যতে নেতৃত্ব কে দেবে এটা দল নির্ধারণ করবে, আমি বা অন্য কেউ এটা নির্দেশ দিতে পারি না। তিনি আরও বলেছেন আমরা বলতে চাই বিদেশ থেকে দুটি রাজনৈতিক দলই সবকিছু নিয়ন্ত্রণ করছে। আসলে দেশে যা হচ্ছে সবকিছু বিদেশ থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, কারণ বিদেশে বর্তমান আওয়ামী লীগ ও বিএনপির প্রধান যে নেতৃত্ববৃন্দ রয়েছে তারা কিন্তু এখনো বিদেশেই বসে রয়েছে। তাই এ ব্যাপারে জয়ের পক্ষ থেকে সব কথাই বলা হয়েছে যে বিদেশে বসে এখন নেতৃত্ব দেয়া হচ্ছে, কিন্তু এই বিষয়টি নিয়ে তিনি এর চেয়ে বেশি কিছু আর বলতে চায়নি। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে সম্প্রতি এসব কথা বলেছেন সজীব ওয়াজেদ জয়। তিনি মনে করেন বাংলাদেশটা তার বঙ্গবন্ধুর দ্বারা স্বাধীন হয়েছে, সুতরাং তার মূল্যায়ন করতে হবে এবং দেশের প্রতিটি মানুষকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে মনে করেন সজীব ওয়াজেদ জয়। মজলুম থেকে জালিম হয়ে না, আসিফ মাহমুদ। ফ্যাসিবাদ নিচের ঘরে চাপিয়ে না দেওয়ার অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন আমি একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা এতদিন মজলুম ছিলেন, এখন আপনারা যে সুযোগ পেয়েছেন আপনারা এখন জালিম হয়েন না। যদি জালিম হন তাহলে দেশের মানুষ আবার আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এই দিন নয়, আরও দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি আরও বলেছেন আমরা দেশটাকে সাজিয়ে গুছিয়ে একটি ভালো অবস্থানে নেওয়ার জন্য আমাদের যে দীর্ঘদিনের পথ চলা সেই পথ চলা থেকে আমরা বলতে চাই যেন আপনারা আমাদের জন্য বাধা হয়ে না দাঁড়ান।
আমরা মনে করি আপনারা আমাদের সর্বোত্তক সহযোগিতা করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন। কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আপনারা চাঁদাবাজি, রাহাজানি এমনকি মানুষ হত্যার মতো এমন নরপিশাচিক ঘটনা ঘটাচ্ছেন। এজন্য আপনাদের বলবো আপনারা এখন জুলুমবাজ হয়ে গেছেন। এই জুলুমবাজ থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনাদের প্রতি মানুষের যে বিশ্বাস ছিল সেই বিশ্বাস ফিরিয়ে আনার জন্য আপনাদের কাজ করতে হবে। তা না হলে দেশের প্রতিটি মানুষ আপনাদেরকে আর কখনোই সমর্থন দেবে না। যে গণজোয়ার এসেছে বাংলাদেশে সেটাকে মূল্যায়ন করতে শিখুন। আপনারা দীর্ঘদিন ধরে যে আন্দোলন সংগ্রাম করেছেন সেই আন্দোলন সংগ্রাম করে কিন্তু ফ্যাসিবাদের কোনো পতনই আপনারা ঘটাতে পারেননি। তাই আপনাদেরকে বলবো আপনারা যথাক্রমে দায়িত্বশীল ও সংযত আচরণ করুন, যাতে করে দেশের অভ্যন্তরে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়। সেই ব্যাপারটির দিকে সজাগ দৃষ্টি রাখুন, যাতে করে দেশটা সুন্দরভাবে পরিচালিত হয় বলে জানিয়েছেন তিনি। এমন একটি বিষয় সামনে আসার পরই উপদেষ্টা আসিফ মাহমুদের এই কথাবার্তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। ইতিমধ্যে সব বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তিনি কোন রাজনৈতিক দলের উদ্দেশ্যে সব কথা বলেছেন সে বিষয়টি তিনি স্পষ্ট না করলেও তিনি যে বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন সে বিষয়ে 100% বোঝাই যায়, কারণ তার কথাবার্তায় মূলত বিএনপিকে উদ্দেশ্য করে সব কথা বলছেন। কারণ দীর্ঘ 17 বছর ধরে সবথেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে বিএনপি এবং জামাত। এখন সেই বিএনপি দেশের বিরুদ্ধাচরণ করছে, যেটা জামাতের দ্বারা কখনোই সম্ভব নয়। আনঅফিসিয়াল ফোন নিয়ে সর্বশেষ যা জানালো বিটিআরসি। আনঅফিসিয়াল ফোন বেচাকেনা নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং সরকারের মধ্যে একটি চাপা যুদ্ধ চলছে। এরই মধ্যে পুনরায় আনঅফিসিয়াল ফোন নিয়ে বার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। বিটিআরসি জানিয়েছে আগামী 16 ডিসেম্বরের পর দেশে আর অবৈধ মোবাইল ফোন কেনাবেচা চলবে না। তবে এর আগে কেনা সব ধরনের ফোন ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি বা রেজিস্টার এনআইআর নিবন্ধন করবে সংস্থাটি। বৃহস্পতিবার রাজধানীতে এক আলোচনা সভায় বিটিআরসির কমিশন মাহমুদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সচল ফোন বন্ধ করবে না সরকার, আর দামি ফোন সহজলভ্য করতে টেলিকম অপারেটরদের কিস্তিতে বিক্রি করা ফোন জানুয়ারি থেকে চালু করবে ক্যারিয়ার লক সুবিধা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি বা রেজিস্টার চালুর পর দেশে বৈধ অবৈধ হ্যান্ডসেটের বাজার কেমন হবে তা নিয়ে রাজধানীতে আলোচনা করেছে টেলিকম সাংবাদিকদের সংগঠন টিআরএনবি। বর্তমানে টেলিকম নেটওয়ার্কে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট বা আইডেন্টিটি বা আইএমইআই ক্লোন করা স্মার্টফোন 10 লাখের বেশি। এতে সাইবার ও মোবাইল ফোনের আর্থিক লেনদেনে নিরাপত্তার ঝুঁকি অনেক অংশেই বেড়ে গেছে। অবস্থায় এই ধরনের ক্লোন করা ফোন দিয়ে অনেকেই অনেক অপরাধ করছে। তারপর সরকার যখন তাদেরকে আটক করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে এই লোকগুলো মূলত যে প্রতারণা করছে তারা নয়, দেখা যাচ্ছে কোনো মুরব্বী মানুষের সিম বা তার আইডেন্টি কার্ড ব্যবহার করে তারপর এই ধরনের অপরাধ করছে একটি চক্র। এই চক্রদেরকে মূলত নির্মূল করতে সরকার এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের ফলে দেশের অনেক মানুষ উপকৃত হচ্ছে।